আমার মা বাবার ঘরে মাঝে মধ্যে ঘুমাত না। যদি কোনো রাতে বাবার ঘরে মা শুতে যেত, তখন পরের দিন সকালে মা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বের হতো। একদিন মা ঘুমাচ্ছিল, তখনই আমি মায়ের চাদর নিয়ে বাবার ঘরে চলে গেলাম। তারপর বাবা আমাকে মা ভেবে আমার সাথে যা করল সেটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। আমি যখন চোখ খুললাম, আমি মাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখলাম। সে আমার বিছানার কাছে বসে খুব বাজেভাবে কাঁদছিল। নিজের মাকে এভাবে দেখে সবসময় আমার হৃদয়টা কেঁপে উঠত, কিন্তু আমি চাইলেও কখনো তাকে কিছু জিজ্ঞাসা করতে পারতাম না। কিছুদিন আগে আমি একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে, বাবার ঘর থেকে তুমি যখন সকালবেলা বের হও, তুমি এত কাঁদছ কেন? তখন মা কোনো উত্তর দেননি, আর আমাকে বকা দিয়েছিল না। যখনই তার ঘর থেকে বের হতো, মায়ের মুখ বড় অদ্ভুত হয়ে থাকত। তার এলোমেলো হয়ে যাওয়া চুল আর পুরনো কাপড় একটা অদ্ভুত বাধ্যবাধকতার গল্প বলে যায় যেন। এই ঘটনা কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল, আর যত আমার গান হচ্ছিল, আমার কাছে সবকিছু অদ্ভুত লাগতে লাগছিল। আচমকা মনে হচ্ছিল আমার ভিতরে কি একটা তৈরি হয়ে গিয়েছিল, যে আমার বাপে আমার মায়ের সাথে আসলে রাতভর কি করে। এই প্রশ্নটা আমাকে অস্থির করে দিয়েছিল। আমি 15 বছর হয়ে গিয়েছিলাম। এখন অনেক কথা আমি ভালোভাবে বুঝতে পারি। মায়ের কাঁদতে থাকা চেহারা দেখে আমার কোনো এক বাধ্যতা নির্দেশ বলে মনে হতো। কিন্তু অদ্ভুত ঘটনা তো এটা, যখন মা ওই ঘর থেকে বের হয় সে কাঁদতে থাকে, আর বাবা যখন ঘর থেকে বের হয় তখন তার চেহারায় একটা অদ্ভুত হাসি থাকে। তাকে দেখে এরকম মনে হয় যেন সে একদম যুবক। বাবা কিছু না কিছু গুনগুন করে গান করতে থাকে, মনে হয় যেন সে ভীষণ খুশি। আর মায়ের অবস্থা তো এমন থাকে যে মা বাবার ঘর থেকে বেরোনোর পর দ্বিতীয়বার তার সামনে যেতে ভয় পায়। সে তার জলখাবারটাও আমার হাত দিয়ে তার ঘরে পাঠিয়ে দেয়। নিজে সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকে আর কান্নাকাটি করতে থাকে, আর না হলে বাথরুমে নিজেকে বন্ধ করে দেয়। মায়ের অবস্থা দেখে দেখে আমার ভীষণ মায়া হয়। আমি ক্লাস 10-এ পড়তাম, আর জলখাবার দেওয়ার পরে নিজের স্কুলের জন্য ঘর থেকে বেরিয়ে যেতাম। কিন্তু পুরো সময় আমার মাথার মধ্যে মায়ের চিন্তা ঘুরতে থাকত। আমি কখনো সকালবেলা বাবাকে চিন্তায় থাকতে দেখিনি। তাকে আমি সবসময় সকালবেলা খুশি মনে জলখাবার খেতে দেখতাম, আর তার মুখ দেখে মনে হতো সে ভীষণ খুশি। যখন কিনা আমাকে দেখে মনে হতো যে কোনো মুহূর্তে মায়ের কোনো কিছু হয়ে যেতে পারে। মাঝে মধ্যে আমি জলখাবার বানানোর সময় মাকে কাঁদতেও দেখতাম। আমার মন চাইতো যে আমি মাকে জিজ্ঞাসা করি, বাবা রাতের বেলা এরকম করে কেন, যে তোমার এরকম অবস্থা করে দেয়। কিন্তু বাবার নাম করলে মায়ের চেহারায় ভয় দেখতে পেতাম। মা অবশ্য প্রত্যেক রাতে বাবার ঘরে ঘুমাতে যেত না, বরং সে আমার সাথে ঘুমাতো। কখনো কখনো তাকে বাবা জোর করে নিজের ঘরে নিয়ে যেত, আর মা বারণ করত, কিন্তু বাবা তার কথা শুনতেই না। বাবার আওয়াজে ভালোবাসার এমন মিষ্টতা মিশে থাকত যে যে দেখত সে অবাক হয়ে যেত। কিন্তু আমি খুব ভালো করে জানতাম, বাবা মাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে গিয়ে নিশ্চিতভাবে খুব বাজে কিছু করত। আর যে কোনো সন্তানের কাছেই তার মাকে কাঁদতে বা কষ্ট পেতে দেখা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। আর আমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল না। আমি পড়াতে মনোযোগ দিতে পারতাম, আর না আমার ঘরে মন লাগত। আমার হৃদয়ে চাইতো যে আমি কোনোভাবে আমার মাকে বাবার ঘরে যেন না যেতে দিই, কিন্তু আমি কোনো রকমভাবে বাবাকে না করতে পারতাম না। বাবা তো আমার সামনে মায়ের সাথে খুব ভালোবেসে ব্যবহার করত। ঘরের পরিবেশ আমাকে এমনভাবে বিরক্ত করে দিয়েছিল যে আমি হাফ ইয়ারলি পরীক্ষা খুব বাজেভাবে ফেল করে গেলাম। আমি মা বাবাকে রেজাল্ট বলিনি, কিন্তু আমার বন্ধু অবাক হয়েছিল, কেননা আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম। সে বারবার আমাকে জিজ্ঞাসা করতে লাগল যে আমার হুঁশ কোন দিকে থাকে। আমি তাকে আমার মা আর বাবার ব্যাপারে বলে দিয়েছিলাম। তোমার বাবা ইংরেজি সিনেমা দেখে না তো? সালোনি হঠাৎ করে প্রশ্ন করল। আমি হকচকিয়ে তার দিকে দেখতে লাগলাম। এ এক দুই আবার কি উদ্দেশ্যে অদ্ভুত নজর আমাকে দেখতে লাগল, যেটা আমি বুঝতে পারলাম না। সে কথাটা বদলে দিল। আমি যখন বাড়ি ফিরলাম, মায়ের খুড়তুতো ভাই শিমুল কাকু বসেছিলেন। উনি দুপুরবেলা আমাদের বাড়িতে আসতেন। মায়ের ছোটবেলা থেকেই তার সাথে ভালো বন্ধুত্ব ছিল। মা বলতো যে তারা দুজনে ছোটবেলায় একসাথে থাকত। এরপর শিমুল কাকু দুবাই চলে গেল, আর মায়ের বিয়ে বাবার সাথে হয়ে যায়। আর আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। কয়েক বছর আগেও বোধহয় সব কিছু ঠিক ছিল, নাকি আমি নিজেই ছোট ছিলাম। আমার অবুঝ ছিলাম।
কিন্তু কয়েক বছর ধরে আমার মায়ের অবস্থা খুব ভালোভাবে আমি বুঝতে শুরু করি। আমি জেনে গিয়েছিলাম যে আমার বাবা ভালো লোক ছিল না, সেটাই আমার মায়ের কষ্টের কারণ। আর এই ব্যাপারটা আমার মনে নিজের বাবার জন্য শত্রুতা উৎপন্ন করেছিল। শিমুল কাকুর সাথে আমার মায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। উনি কয়েক বছর আগে ভারতে ফেরত আসেন আর মায়ের সাথে দেখা করতে মাঝে মধ্যেই আসতেন। কিন্তু তার আসা মায়ের ঠিক পছন্দ ছিল না। একজন কাকুর যাবার পর মা মাঝে মধ্যেই আমায় বলতো, তোমার বাবা যদি জানতে পারে যে শিমুল মাঝে মধ্যেই দেখা করতে আসে তাহলে খুব খারাপ হবে। আমি মাকে সান্ত্বনা দিতাম যে বাবা কি করে জানবে, বাবা তো সকালবেলা কাজে চলে যায় আর রাতের বেলাতেই বাড়ি ফিরে। আমার তো শিমুল কাকুকে খুব ভালো লাগত, সে সবসময় আসত আর মায়ের মুখ ভালো করে চলে যেত। বাবার রোজগার এত কম ছিল যে সংসার চালানো মুশকিল হয়ে গিয়েছিল। না জানি কিভাবে বাবার মতো ভয়ঙ্কর লোকের সাথে জীবন কাটিয়ে দিল। রাতের বেলা আমি নিজের মায়ের বিছানায় পাতলাম আর মায়ের সাথে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে মা আমার ঘরে আসলো। মা আমার সাথে ঘুমাবে বলেই আমার পাশে শুয়েছিল। বাবা তাকে নিজের সাথে যেতে বলে মা আস্তে করে কথা বলে বারণ করে দিল। আমি নিজের চোখ খুলিনি। আমি শুনতে চাইছিলাম যে বাবা মাকে কি বলে। চলো না তিশা, আমি তোমাকে একটু বিরক্ত করব না, কথা দিলাম। বাবার কথা আমার কানে পৌঁছালো, যার মধ্যে ভালোবাসার নিশ্চয়তা ছিল। আমি যাব না তোমার সাথে, তুমি সবসময় আমার সাথে এরকম করো। এটা বলে মা আরও একবার বারণ করে দিল। বলল, তোমার তো বোঝা উচিত যে আমাদের মেয়ে বড় হয়েছে, সে এখন প্রশ্ন করতে শিখেছে, কিন্তু তোমার এই ব্যাপারটাই কিছু যায় আসে না। মা আস্তে করে বাবাকে এই উত্তরটা দিল। বাবা জোর করে মায়ের হাত ধরে মাকে বিছানা থেকে তুলে তার সাথে নিয়ে গেল। আমার ভিতরে অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বাবা না জানি মায়ের সাথে কি করত। আরসালান ইংরেজি সিনেমা, সেই কথাটা আমার মাথার মধ্যে আটকে গিয়েছিল। 2 ঘন্টা হয়ে গিয়েছিল, কিন্তু মা ফেরত আসতো না। আমি জল খাবার জন্য রান্নাঘরে গিয়েছিলাম। মা কিছুক্ষণ পরে আমার পেছনে চলে আসলো। আমি একটা গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম মায়ের চুল এলোমেলো হয়ে গিয়েছিল। যে ঘটনাটা আমাকে চমকে দিল সেটা হলো মায়ের কামিজে ফেটে যাহাতে। মা বুঝে গিয়েছিল আমার অভাবে মায়ের দিকে তাকানোর কারণ, তাই সে তাড়াতাড়ি নিজের ওড়না দিয়ে হাতটা থেকে নিল। আমার সামনেই মা সকালবেলা ভালোভাবে জামা কাপড় পরেছিল, কিন্তু তারপর হঠাৎ মায়ের জামার হাতটা ফেটে গেল কি করে। মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি এত রাতে কেন জেগে আছি। আমি মিথ্যে বাহানা বলে দিলাম যে আমি জল খেতে এসেছি। মা আবার আমার সাথে আমার ঘরে চলে আসলো। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছিলাম, কিন্তু আমার কানে মায়ের ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ আসতে লাগল। আমার হৃদয় চাইছিল যে আমি উঠে নিজের মাকে আমার মনের মধ্যে আসা সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করি, কিন্তু আমি আমার জায়গায় চুপচাপ করে রইলাম। পরের দিন বাবা সকাল সকাল এমনভাবে তৈরি হয়ে নিজের ঘর থেকে বাহির হলো যেন কোনো যুবক ছেলে। বাবার রোজগার অনেক কম ছিল, কিন্তু বাবা সবসময় খুশি থাকত, হাসতে থাকত। কাজের জন্য সে এমনভাবে তৈরি হয়ে যেত যেন কোনো বড়লোক সেট। আমি আমার বাবার দিকে আর চোখে তাকালাম, যার প্রতি আজও আমি ঘৃণা অনুভব করি। বাবার সামনে জলখাবার রেখে আমি স্কুলে চলে গেলাম। সারাদিন স্কুলে বসে আমার মাথার মধ্যে মায়ের ফেটে যাওয়া সালোয়ার কামিজ হাতের কথা মনে পড়ছিল। স্কুল থেকে যখন ফেরত আসলাম আমি শিমুল কাকুকে দেখতে পেলাম। আমাকে দেখতে পেয়ে উনি আমাকে নিজের গাড়ির মধ্যে বসিয়ে দিলেন। আমি কিছু না ভেবেচিন্তেই তার গাড়ির মধ্যে বসে পড়লাম। শিমুল কাকু বলতে লাগলেন, আমাকে বলো তোমার কি কি অসুবিধা হচ্ছে। তুমি কি ভাবতে ভাবতে নিজের মধ্যে হারিয়ে যাও। আমি এত আবেগী হয়ে গিয়েছিলাম যে আমি শিমুল আঙ্কেলকে সমস্ত কিছু বলে দিলাম। আমার কথা শুনে কাকু বলতে লাগলো, তোমার বোঝার ক্ষমতা আছে, তোমার বাবা ভালো নয়, তুমি নিজে মাকে নিজের বাবার হাত থেকে স্বাধীনতা কেন ফিরিয়ে দিচ্ছ না? কতদিন পর্যন্ত তোমরা দুজনে তার অত্যাচার সহ্য করতে থাকবে? শিমুল কাকু ভীষণ ভালোভাবে আমাকে উপদেশ দিতে লাগলেন, যেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। কিন্তু আমি তো বাবাকে ছাড়ার কথা কখনো ভাবতে পারি না। বাবা আমার সাথে কখনো বেশি উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। তাহলে আমি বাবাকে অত্যাচারে কিভাবে বলতে পারি? আমি তো এটাও জানতাম না যে বন্ধ দরজার ভিতরে মা আর বাবার মধ্যে কি চলে। আমি চিন্তার সমুদ্রে ডুবে গেলাম। অনেক ভাবার পর আমি এমন কিছু বাবার মধ্যে পেলাম না যার জন্য আমি তাকে অত্যাচারী ভাবতে পারি।
কিন্তু আমার মায়ের যন্ত্রণা আর চোখের জল বাবাকে অত্যাচারী প্রমাণ করতে পারে। শিমুল কাকু আমাকে স্কুল থেকে ঘরে নিয়ে চলে আসলেন, আর নিজেও ঘরের ভিতরে আসলেন। মা আমাদের দুজনকে দেখে খুশি হয়ে গেল, আমাদের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসলো। আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য সবার জন্য নিজের ঘরে চলে গেলাম। শিমুল কাকু মায়ের কাছে বসে রইলেন, কিন্তু আমার ঘুম পাচ্ছিল না। আমি পুরো সময় শিমুল কাকুর কথা ভাবতে লাগলাম। বাবার ঘরে যাওয়ার পর মায়ের 3 দিন হয়ে গেছিল, আর গত 3 দিন ধরে মা আমার ঘরে ঘুমাচ্ছিল। মা যখন আমার পাশে থাকে তখন খুব ভালো থাকে, আর একদম চিন্তাবিহীন থাকে। বাবার কাণ্ডকারখানা তো সব সময় একরকম থাকে না। যখনই সে মাকে নিজের ঘরে নিয়ে যায় তখন থেকে সে একটু বেশি খুশি থাকে। বাবা 4র্থ দিন মাকে আবার নিজের ঘরে নিয়ে গেল, আর আমি পুরো রাত অস্থিরতা এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম। মা যখন সকালবেলা বাবার ঘর থেকে বের হচ্ছিল তখন সে ভালোভাবে হাঁটতে পারছিল না, আর সে একটা পা মেঝেতে ঘষে ঘষে অনেক কষ্ট করে হাঁটছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম, তোমার পায়ে কি হয়েছে? তখন সে বলতে লাগলো যে ছোট ছোট ব্যাপারে নজর দিও না, আর খুব মন দিয়ে পড়াশোনা করো। যদি তোমার ক্লাস 10-এর রেজাল্ট ভালো না হয় তো তোমার বাবা তার জন্য আমাকে দায়ী করবে। মায়ের চোখ দিয়ে টপক করে জল পড়তে লাগল, আর সে বাবার জন্য জলখাবার বানাতে চলে গেল। তারপর সে আর দ্বিতীয়বার রান্নাঘরের বাইরে আসলো না। আমি মাকে জলখাবার দেওয়ার পর বাবার কাছে আসলাম। যখন তাকে জলখাবার দিলাম তখন বাবা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল। বাবার কথায় এত মধু ছিল যে বাবার এই দ্বিমুখী মনোভাব দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। বাবা কখনোই শক্ত মেজাজে বা অত্যাচারী বলে মনে হতো না, অথচ মায়ের অবস্থা চিৎকার করে করে বাবার অত্যাচারের কথা শোনাতে চাইত। আমি বাবাকে জলখাবার দিতে বাবা আমাকে আমার পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল। আমি বাবাকে বললাম মাকে ছাড়া আমার রাতে ঘুম আসে না। সে মাকে নিজের ঘরে রাতে ডেকে নেয়। আমার কথা শুনে বাবা হাসতে লাগল আর বলতে লাগল, আমি তো কখনো কখনো তোমার মাকে নিজের কাছে ডাকি। আমারও তো তোমার মায়ের উপর অধিকার আছে, আমিও তাকে অনেক ভালোবাসি। বাবার কথা শুনে আমার রক্ত গরম হয়ে উঠল, কেননা তার ভালোবাসার উদাহরণ বা ফলাফল আমি প্রায় দিনই দেখতে পেতাম। কিন্তু বাবাকে কিছু বলার ব্যাপারে আমি ভাবতেও পারতাম না, এজন্য চুপচাপ স্কুলে চলে যেতাম। স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ানোর সময় আমাকে বোঝাচ্ছিলেন যে কখনো পুরো সত্যিটা না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্ধেক সত্যি কখনো কখনো ভীষণ ভয়ঙ্কর হয়, যা মানুষকে বরবাদ করে রেখে দেয়। আর শিক্ষকের কথা আমার মাথায় একটা জানালা খুলে দিল। আমি ঠিক করে নিয়েছিলাম এবার বাবার পুরো সত্যিটা আমি জেনে ছাড়ব, আর তারপর মাকে বাবার থেকে স্বাধীনতা দেওয়া হবে। শিমুল আঙ্কেল আমাকে কথা দিয়েছিলেন যে উনি সবসময় আমাকে সাহায্য করার জন্য তৈরি। আমার মা একদম আমার মতে ছিল। আমি 15 বছর বয়সী ছিলাম, কিন্তু আমি দেখতে শুনতে ছিলাম একদম আমার মায়ের মতোই। পরের দিন রাতে আমি নিজে মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর নিজে আমার মায়ের চাদর মাথায় দিয়ে বাবার ঘরে চলে গেলাম। বাবার ঘরে একটা ছোট বাল্য জ্বলছিল। বাবা অন্ধকারের কারণে আমাকে মা ভেবে নিয়েছিল। আমার সৌভাগ্য এটাই যে তিশা আজ নিজে হেঁটে আমার ঘরে এসেছে। বাবা অনেক খুশি হয়েছিল, আর খুশি হয়ে আমার কাছে আসলো, আমার কাজ ধরে ঠিক নিজের সমানে বসিয়ে দিল। বাবার সামনে বসে আমার তো হাত পা কাঁপছিল যে তারপরে আমার সাথে ঠিক কি হতে চলেছে। কিন্তু আজকে আমি পুরো সত্যিটা জানতে চাইছিলাম। বাবা বলল, তিশা তুমি দূরে যেতে চাইছ, তাই আমাকে জোর জবরদস্তি করে তোমাকে নিজের ঘরে রাখতে হয়। আমারও তো তোমার ওপর কিছু অধিকার আছে। আমি মানছি যে আমাদের মেয়ে যুবতী হচ্ছে, কিন্তু সে এতটা ছোট না যে সেটা বুঝবে না যে বাবা আর মা এক ঘরে থাকতে পারে। তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, চলো এবার আরাম করে শুয়ে পড়ো। আমি তোমাকে নিজের কাছে দেখে ভীষণ খুশি হয়ে যায়। অন্ধকারের কারণে বাবা আমার চেহারা দেখতে পেল না, আর বাবা নিজে আমাকে তার বিছানায় শুইয়ে দিল। সে অনেক আস্তে আস্তে আমার কাছে এসে কানের কাছে কথা বলতে লাগল। সে বলেছিল যে সে তার রোজগারের কিছু অংশ আমার জন্য জমা করেছে যাতে সে আমার বিয়ে দিতে পারে। এরপর বাবা যা কিছু বলল সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। সে বলতে লাগল, আমি জানি শিমুল আরও একবার আমাদের ঘরের রাস্তা দেখে নিয়েছে, কিন্তু তিশা আমি তোমায় বলে দিই মানুষ ঠিক নয়, আর তার উদ্দেশ্য ভালো নয়।
আগেও একবার সে আমাকে বরবাদ করার চেষ্টা করেছিল। আর এখন তো আমাদের ঘরের যুবতী মেয়ে রয়েছে। আর সেজন্য তুমি সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না। বাবা এখনো পর্যন্ত জানতো না যে আমি মা নয় বরং তার মেয়ে। বাবা অনেক আস্তে আস্তে করে আমার মাথায় হাত বোলাতে লাগল। আর কিছুক্ষণ পরে বাবা ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত আমি দমবন্ধ করা অবস্থায় বাবার পাশে শুয়ে রইলাম। কিন্তু বাবা তো অনেক গভীর ঘুমে চলে গিয়েছিল। আমি তাই চুপচাপ সেখান থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলাম। বাবা তো এরকম কিছুই করল না যেটা আমি বুঝতে পারতাম। এদিকে শিমুল আঙ্কেল এবং আমার মাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে উঠতে লাগল। পরের দিন সকালে প্রত্যেক দিনের মতোই বাবার মুখ এমন ছিল যেন সে রাগ মায়ের সাথে কাটিয়েছে। আমি চুপচাপ বসে বসে বাবার উপর নজরদারি করছিলাম, কিন্তু বাবার আচরণে কোনো কিছু পরিবর্তন আমি দেখতে পেলাম না। স্কুল থেকে যখন বাড়ি ফিরলাম তখন ঘরের বাইরে শিমুল আঙ্কেলের গাড়ি দাঁড়িয়েছিল। আমি সবসময় দূর থেকে তাকে সালাম করতাম আর তারপর ঘরে ঢুকতাম, কিন্তু আজ আমি চোরের মতো আস্তে আস্তে ঘুরে ঘুরে ঘরে ফিরলাম। মায়া শিমুল আঙ্কেল ঘরের মধ্যে বসে একসাথে কথা বলছিল। আমার উপস্থিতি তারা টের পায়নি। যা কিছু আমি নিজের কানে শুনলাম সেটা শুনে তোমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতেও পারি না সে সত্যিটা যেটা জানার জন্য আমি উৎসুক ছিলাম, আর সেটা যে এত ভয়ঙ্কর হতে পারে। মা শিমুল চাচ্চুকে হেসে হেসে বলেছিল, আমি নিজের মেয়ে মালিহার মনের মধ্যে তার বাবার বিরুদ্ধে পুরোপুরি ঘৃণার বীজ বুনেছি। আর এবার তো সেই দিনটা দূরে নেই যখন আমার মেয়ে তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। বুড়ো আমাকে জবরদস্তি করে নিজের সাথে সম্বন্ধে বেঁধে রেখেছে, কিন্তু এবার আমি স্বাধীনতা চাই। সে আমাকে ঘরের মধ্যে নিয়ে যায় আর আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে, কিন্তু যখনই আমি বাইরে বেরোই তখনই আমি আমার অবস্থা খারাপ করিনি। আমি আমার মেয়ের মনের ভেতর ভালোভাবে এটা বসিয়ে দিয়েছি যে তার বাবা আমার উপর অত্যাচার করে। একদিন তো আমি নিজেই নিজের জামায় হাতটা ছেড়ে দিয়েছিলাম। আমি চাইছিলাম যে যখন ওই বুড়োর থেকে আমি আলাদা হওয়ার বা আমার স্বাধীনতার কথা বলবো তখন আমার মেয়ে আমার ঢাল হয়ে যাক, আর আমাকে ও আমার মেয়েকে যেন তার ঘর থেকে বেরোতে না হয়। আমার মেয়ে আমার নির্দোষী তার নিজের বাবার অত্যাচারের গল্প দুনিয়াকে শুনিয়ে দেবে, আর আমি আমার মেয়েকে নিয়ে তোমার জীবনে যুক্ত হয়ে যাব। শিমুল আঙ্কেল হাসতে হাসতে বলতে লাগল। আমিও মালিয়াকে বলে দিয়েছি যে তারা যখনই আমার প্রয়োজন হবে আমি চলে আসব। মা শিমুল আঙ্কেলকে বলতে লাগল, প্রথমবারের মতো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না যেন। আগেও তুমি একবার আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সময় আমার স্বামী আমাকে আপন করে নিয়েছিল। শিমুল কাকু আমার মায়ের হাত ধরে বলতে লাগল, আমি অনেক বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম, কেননা আমার পরিবার এই ব্যাপারটায় একদম আমার বিরুদ্ধে ছিল যে আমি একটা বিবাহিত মহিলার সাথে সম্পর্ক রাখতে পারি না। কিন্তু এখন আমাকে আটকানোর মতো কেউ নেই। আমি পুরো হৃদয় দিয়ে তোমাকে আর তোমার মেয়েকে আপন করে নিতে চাই। শুধুমাত্র মালিহা যেন এই সত্যিটা না জানতে পারে যে তার বাবা অত্যাচারী নয় বরং আমরা তাকে অত্যাচারী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। একমাত্র মালিহাই আমাদের দুজনকে এক করতে পারবে। আমি মা আর শিমুল কাকুকে বিশ্বাস করিয়ে দিলাম যে সবকিছু আগের মতোই যেমন চলছিল সেরকমই চলতে থাকছে, আর তারা যেমন চাইছিল ঠিক তেমনই হবে। তারা দুজন হাসতে হাসতে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। আমার মা শুধু আমাকে না, আমার বাবাকেও পুরোপুরি ধোঁকা দিচ্ছিল, আর সে আমার বাবার ঘরে বসে অন্য একটা লোকের সাথে মিলে একটা নতুন সম্পর্কের কথা বলছিল। আমার বাবার কথা মনে পড়ে গেল যে শিমুল আঙ্কেল প্রথমে আমাদের পরিবার নষ্ট করার চেষ্টা করেছিল। আমি অনেক কিছু জেনে ফেলেছিলাম, এই জন্য ঘরের ভেতর আমি প্রবেশ করলাম। আমাকে দেখে মা আর শিমুল কাকু চমকে উঠল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ করে ফেলেছিল। কাকু আমার দিকে চকলেট দিতে আসলে আমি চকলেট নেওয়ার বদলে মায়ের মুখের দিকে তাকালাম আর খুব শক্তভাবে মাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে আমায় বলতে হবে যে বাবার সাথে তোমার কি সমস্যা? মাঝখানে গিয়েছিল যে তাদের মিথ্যে রহস্য খুলে গিয়েছে। এই জন্য বিনা লজ্জায় মা আমাকে সব সত্যি বলে দিল। মা বিয়ের আগে আঙ্কেলকে ভালোবাসত, কিন্তু শিমুল কাকু তাকে বিয়ে করার বদলে দুবাইতে গিয়ে চাকরি করতে লেগেছিল, আর মায়ের ভালোবাসা ছেড়ে নিজের কেরিয়ার বেছে নিয়েছিল। ছোটবেলার ভালোবাসার রং কাঁচা হল না, আর এভাবে মায়ের হৃদয়ে শিমুল কাকু ভালোবাসার রং বসে গিয়েছিল। মায়ের পরিবার মায়ের জন্য বাবাকে পছন্দ করে নিয়েছিল,
মা যুবতী আর খুব সুন্দরী ছিল যখন কিনা বাবার বয়স তার থেকে 10 বছর বেশি ছিল। আর বাবা ছিল শ্যামলা বর্ণের মানুষ যখন কিনা শিমুল কাকু ছিল ফর্সা আর সুন্দর। মায়ের জন্য বাবার সম্বন্ধ পরিবারের ইচ্ছে হয়েছিল, আর মা নিজের পরিবারের জোর জবরদস্তিতে বাবাকে বিয়ে করে নেয়। কিন্তু সে কখনো বাবাকে হৃদয় থেকে আপন করতে পারেনি। জোর জবরদস্তির এই সম্বন্ধ মায়ের জন্য একটা বোঝার মতো ছিল, কিন্তু মা এই সম্পর্ককে কোনো রকমভাবে চালিয়ে নিচ্ছিল। আর ঠিক তখনই বিয়ের 1 বছর পর মায়ের কোলে আমি আসলাম। মায়ের বিয়ে হয়ে 8 বছর হয়ে গিয়েছিল। আর শিমুল কাকু যখন দুবাই থেকে কিছুদিনের জন্য এখানে ফিরেছিল, তার হৃদয়ে মাকে দেখে আরও একবার আবেগ জেগে উঠল। মা ও নিজের ছোটবেলার ভালোবাসার উপর নিয়ন্ত্রণ না করতে পেরে, নিজের আবেগকে ধরে রাখতে না পেরে বাধ্য হয়ে শিমুল কাকুর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগল। কিন্তু কিছুদিনের মধ্যেই ব্যাপারটা মায়ের পরিবারের একজন জানতে পারে, আর সে পুরো পরিবারের মধ্যে মায়ের সম্মান নিয়ে বাজে বাজে কথা বলা শুরু করে। বাবা মাকে সত্যিকারের ভালোবাসত, এজন্য সে মাকে বদনামের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল, আর সমস্ত কথাগুলোকে মিথ্যা প্রমাণ করেছিল। যখন বাবা মায়ের সঙ্গ দিয়েছিল, তখন পুরো পরিবার নিজে নিজে চুপ করে গিয়েছিল। সেই মহিলা যে কিনা আমাকে বদনাম করতে চেয়েছিল, সে কিছুই করতে পারল না আমায়। কিন্তু সে শিমুল আঙ্কেলকে জোর জবরদস্তি করে ফেরত পাঠিয়ে দিয়েছিল। ভালোবাসার জোশ যুদ্ধের মতো হয়ে গিয়েছিল। 1 বছর আগে সেই ভালোবাসাকে শিমুল কাকু দ্বিতীয়বার জীবিত করল। কাকু সারা জীবনের জন্য বাংলাদেশে চলে আসলো, আর একবার আরও মায়ের পিছনে পাগল হয়ে পড়ে রইল। মা তো প্রথম দিন থেকেই বাবাকে পছন্দ করত না। আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, বাবাকে ছেড়ে দেওয়া খুব একটা সমস্যা ছিল না। কিন্তু এবারের সমস্যা হলো, বাবা আমাকে ভীষণ ভালোবাসে, আর মা নিজেও আমাকে ছাড়া থাকতে পারে না। এজন্য মা জেনে বুঝেই সমস্ত খেলা খেলেছিল, আর আমার নজরে বাবাকে ভুল প্রমাণ করতে চেয়েছিল। মা নিজের সহানুভূতি কুড়িয়ে আমাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, এজন্য আমার সামনে বাবাকে অত্যাচারের প্রমাণ করতে চায়, আর নিজে নিজেই অত্যাচারী প্রমাণ হয়ে গেল। এত বছর ধরে তো আমি এটাই ভাবছিলাম যে বাবা আমার সাথে কখনো উঁচু গলার কথা পর্যন্ত বলে না, তাহলে সে বন্ধ ঘরে মায়ের উপর কি করে অত্যাচার করতে পারে? আমি মাকে পরিষ্কারভাবে বলে দিলাম, যদি তোমাকে তার ঘরে যেতে হয় তুমি যেতে পারো, কিন্তু আমি নিজের সাদাসিধে আর ভালো মানুষ বাবাকে ছেড়ে কোথাও যাব না। শিমুল কাকু যে প্রথমে মাকে 2-1-2 ছেড়ে দিয়েছিল, মানা জানি তাকে তৃতীয়বার কি করে বিশ্বাস করতে পারে। এই প্রথমবার আমি শিমুল কাকুর চোখে শুধুমাত্র নিজের জন্য স্বাস্থ্য দেখেছিলাম। আমি জেনে গিয়েছিলাম যে সে স্বার্থ পূরণ হয়ে যাবার পর আমার মা তার কোনো কাজে থাকবে না। মাকে সে ভবিষ্যতের সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে বাধ্য করেছিল যে সে যাতে তার সাথে যায় আর বাবাকে ছেড়ে দেয়। কিন্তু আমার পক্ষে বাবাকে ছেড়ে দেওয়া সহজ ছিল না, আর আমার জন্য আমার বাবাই সবকিছু ছিল। যদি আমার সামনে পুরো সত্যিটা না আসতো, বোধহয় আমিও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আমি নিজের চোখে সবকিছু সত্যি দেখলাম, আমার নিজের কানে সমস্ত সত্যিটা শুনলাম। মা কাকুর সাথে যেতে রাজি ছিল, কিন্তু যখন শিমুল কাকু দেখল যে আমি কোনোভাবেই তার নিয়ন্ত্রণে আসব না, আর না মায়ের সাথে যাব, এবারে সে আবার মায়ের থেকে নিজেকে আলাদা করে মাকে ছেড়ে দিল। মা জানতে পারল যে শিমুল কাকু মায়ের জন্য নয়, বরং আমার জন্য ঘরের চক্কর কাটতে। সে ভীষণ চালাক আর বদমাশ লোক ছিল। সে আমার মাকে ভালোবাসার জালে পুরোপুরি ফাঁসিয়ে আমাকে নিজের জন্য ব্যবহার করতে চেয়েছিল। মা যখন এই ব্যাপারটা অনুভব করল যে সে আবেগের বশে কত বড় নিজের লোকসান করতে চলেছিল, যদি মা আমি তার সাথে চলে যেতাম তাহলে আমার ইচ্ছে হতো সেভাবেই নষ্ট করত, যেভাবে আমার পরিবারের সেই মহিলা আমার মায়ের যত নষ্ট করার জন্য চেষ্টা করেছিল। না জানি কোনো ভালো কাজ আমরা মা আর মেয়ে করেছিলাম, যে জন্য আমরা শিমুল কাকুর জাল থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। রাতে যখন বাবা ঘরে আসলো, মা নিজেই বাবার জন্য খাবার বানাল আর নিজের বিছানা বাবার ঘরে করল। বাবা খুশি তো তখন দেখার মতো ছিল। বাবা সত্যিই আমাকে ভীষণ ভালোবাসত, আর এটা তার এতই ভালোবাসা ছিল যে সে মায়ের ভুলগুলো আজ পর্যন্ত দেখা করে যাচ্ছিল। এত বছরে এই প্রথমবার মা নিজের ভুল বুঝতে পারল, আর সে বাবাকে নিজের হৃদয় থেকে আপন করে নিল। পরের দিন সকালে বাবা আর মা হাসতে হাসতে ঘর থেকে বের হচ্ছিল, আর আমার মনে একটা ঠান্ডা ভাব আমি অনুভব করলাম। কখনো কখনো আমরা ভালোবাসার নামে এমন ধোঁকা খাই যে কাউকে মুখ দেখানো পর্যন্ত অবস্থা থাকে না।
আসল ভালোবাসা তো বিয়ের পরে শুরু হয়, যেখানে মানুষ একে অপরের ঢাল হয়ে একে অপরকে আড়াল করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।